পৃথিবীর সব থেকে উঁচু জায়গায় গিয়ে দাঁড়িয়ে নিজের দেশের পতাকা তুলে ধরা, লাল সবুজ পতাকা তুলে ধরা, এর থেকে গর্বের, অহংকারের এবং সাহসের আর কোনো অনুভূতি নেই। গর্ব করার জায়গাটা আমি আমার বাংলাদেশকে এই জায়গায় নিয়ে এসেছি। সবাইকে ফার্স্ট বয় হতে হবে এমন কিছু না, কিন্তু আমি আমার জায়গায় আমি ফার্স্ট হতে চাই। আমি যদি বেঁচে থাকি তাহলে ইতিহাস করার জন্য বেঁচে থাকবো। Oxygen, no peak is too higher for a dreamer from Bangladesh. So I would like to invite on stage Ikramul Shakil. সবাই অনেক গল্প শুনেছেন, আমি একটু কৃষকের গল্প বলবো। আমি একজন কৃষক, এখানে দাঁড়িয়ে আছি। সেই কৃষি জমি থেকে উঠে এসে আমি পৃথিবীর সর্বোচ্চ চূড়া এভারেস্টের চূড়ায় গিয়েছি। এই যে জার্নিটা, এই জার্নিটা খুব যে সহজ, আমরা যখন ছবিতে দেখি যে এভারেস্টের চূড়ায় যাওয়া খুব সহজ, অনেক সুন্দর ছবি দেখা যায়। এই ছবিটা একটা ড্রেস পরা আছে, এই ছবিটা হলো আমার একাডেমিক লাইফের সর্বশেষ ছবি। যে ছবিতে আমি যে পোশাকটা পরে আছি সেটা সাদা কালারের যে শার্টটা পরে আছি সেটা আমার ভাড়া করা, টাইটা ভাড়া করা। আমার পায়ে যে চার্লি চ্যাপলিনের যে পায়ের জুতাটা থাকে যেরকম একটু বড় সাইজের, ঠিক তেমনটা। তো সেই জায়গায় থেকে আজকের এই গল্প বলা। এবং আমি যে প্রশিক্ষণ নিয়েছি, পর্বতে যাওয়ার আগে প্রশিক্ষণ নিতে হয়, আমি ভারত থেকে প্রশিক্ষণ নিয়েছিলাম। সব থেকে মজার বিষয় হলো আমার কোনো নতুন জুতা ছিল না। সেই জুতা আমি খিলক্ষেতে ফুটওভার ব্রিজের নিচ থেকে একটা জুতা কিনেছিলাম 150 টাকা দিয়ে, এবং সেটা নিজেই সেলাই করছিলাম। নিজে সেলাই করেই সেটা নিয়ে যাই। আকাশ ছুঁয়ে দেখব, এই যে আকাশ ছুঁয়ে দেখার স্বপ্ন। আপনারা কি কেউ আকাশ ছুঁয়ে দেখছেন কখনো? স্বপ্ন দেখেন? আচ্ছা, এই যে দেখছেন আমি যাচ্ছি, আমার ঠিক মেঘ ছুঁয়ে যাচ্ছি। আমরা তো মেঘটাকেই সবাই ছুঁতে চাই, সেই মেঘ ছুঁয়ে যাওয়া। একটা অভিযানে গিয়েছিলাম, হিমলুক নামের একটা পর্বত ছিল, সেটা 23,380 ফিট উঁচু, যেটার উচ্চতা। আপনারা দেখেন আমি একদম সরু এই জায়গাটাতে উঠে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দু হাত করে। এইখানে আমার পুরো টিম ছিল, আমরা 5টা দেশের 8 জন পর্বতারোহী ছিলাম, যার মধ্যে আমি সব থেকে কনিষ্ঠ ছিলাম, ইয়ংগেস্ট। এবং একটা মার্ক করা আছে দেখবেন, স্প্যানিশ একজন পর্বতারোহী, সে মারা যায় আমাদের টিম। এরপরে আমি একটা অভিযান করি, সেটা হলো গ্রেট হিমালয় ট্রেল, যেটা পৃথিবীর সব থেকে দুর্গম এবং সব থেকে কঠিন একটা অভিযান হিমালয়ের ভেতর দিয়ে। আপনারা কি কেউ বেয়ার গ্রিলসের প্রোগ্রাম দেখেছেন? ম্যান ভার্সাস ওয়াইল্ড? ঠিক সেই কাজটাই আমি করে এসেছি 109 দিন হিমালয়ের ভেতরে, 1700 কিলোমিটার। এটা হলো নেপালের মানচিত্র। আপনারা যদি নেপালের মানচিত্র দেখেন, আমি একদম এই বর্ডার থেকে হাঁটা শুরু করেছি, একদম এই নিচের এই কাঞ্চনজঙ্ঘা পর্যন্ত এসে পৌঁছিয়েছি। আপনারা কি জানেন যে বাংলাদেশ থেকে পৃথিবীর 3য় উচ্চতম পর্বত কাঞ্চনজঙ্ঘা দেখা যায় পঞ্চগড় থেকে? ঠিক আমি সেখানে এসে শেষ করেছি। এই যে 109 দিন আমি হিমালয়ের ভিতরে থাকলাম, সাথে আমার সাথে কোনো মানুষজন ছিল না, আমি একা থেকেছি, খেয়েছি, জঙ্গল থেকে আমি খাবার সংগ্রহ করেছি। এই জিনিসগুলো আমার ব্যাগের ভিতরে ছিল, সবগুলো আমি একা ক্যারি করেছি, আমার পিঠের উপর এই জিনিসগুলো ছিল। হিমালয়ের ভেতরে একা একা থাকা, খাওয়া, ঘুমানো কতটা ভয়ঙ্কর হতে পারে, যে 15-20 দিন কোনো মানুষজন না দেখে যে পৃথিবীতে একমাত্র মানুষ শাকিল, এমনটা মনে হয়েছে। হিমালয় কি খেয়েছি, এই যে দীর্ঘ সময় জঙ্গলের ভেতরে কাটানো, পাহাড়ের মধ্যে কাটানো, বরফের মধ্যে কাটানো, সে সময় জঙ্গল থেকে মাশরুম সংগ্রহ করেছি, মাশরুম সংগ্রহ করে রান্না করে খেয়েছি, এবং পাথরের মধ্যে মরিচ, পেঁয়াজ দিয়ে শিলপাটা বানিয়েছি, প্রকৃতির শিলপাটা যেটাকে বলে আর কি। এর মধ্যেই এই অভিযানটা করতে গিয়ে আমি ভয়াবহ এক পরিস্থিতির সম্মুখীন হই। আপনারা ল্যান্ডস্লাইড দেখছেন, এই ল্যান্ডস্লাইডের মাঝখানে আমি পড়ে যাই, এবং
মৃত্যুটাকে খুব কাছ থেকে দেখে আসা, যে মৃত্যুটা কেমন হতে পারে, সেই মৃত্যুটাকে খুব কাছ থেকে দেখে ফিরে আসা, সেই জায়গা থেকে এখানে দাঁড়িয়ে কথা বলছি। সর্বশেষ আমি একটা অভিযান করেছি, আপনারা হয়তো বা কোথাও টেলিভিশনে নিউজে দেখে থাকতে পারেন, যে সমুদ্র সৈকত থেকে হেঁটে গিয়ে এভারেস্টের চূড়ায় আরোহণ করা। পৃথিবীতে এই কাজটা এখন অব্দি পর্যন্ত মাত্র 2 জন মানুষ করেছে, অস্ট্রেলিয়ার একজন পর্বত আরোহী, আর আপনাদের সামনে আমি দাঁড়িয়ে আছি। আমার অভিযান শুরু হয়েছিল সমুদ্র ইনানি, কক্সবাজারের ইনানি থেকে। ঠিক এই জায়গা থেকে আমি হাঁটা শুরু করি। এই যে হেঁটে যাচ্ছি, এই হেঁটে যাওয়ার পথে যমুনা ব্রিজ যখন হেঁটে যাব, তখন আমাকে অনুমতি দেওয়া হয়নি যে যমুনা ব্রিজের মধ্যে হেঁটে যাওয়া যাবে না। তখন কি করব? আপনারা যদি প্রতিবন্ধকতা আসে, দেয়াল দাঁড়ায়, তাহলে কি করবেন? দেয়াল ভাঙতে হবে অথবা বিকল্প পথ তৈরি করতে হবে, রাইট? তখন আমার মনে হলো আমি যমুনা ব্রিজের উপর হেঁটে যেতে দেবে না তো কি হয়েছে, আমি যমুনা নদীর সাঁতরে যাব। চ্যালেঞ্জ, আমি সবসময় চেয়েছি যে চ্যালেঞ্জ যেন আমাকে সামনে এসে দাঁড়ায়, আমি সেই চ্যালেঞ্জটাকে অতিক্রম করব। এবং এই যে যমুনা নদী সাঁতরেছি 3 কিলোমিটার, 2722 মিটার, মানে প্রায় 3 কিলোমিটার সন্ধ্যা পর্যন্ত সাঁতার কাটতে হয়েছে। এবং এই সাঁতার কাটতে গিয়ে এভারেস্টে যে শুনি যে মৃত্যু, এভারেস্টে গেলে মানুষ মারা যায়, মৃত্যু অনেক অনেক মৃত্যু, ঠিক যমুনা নদী সাঁতরানোর সময় আমার সেটা মনে হয়েছে, আমি সেখান থেকে বেঁচে ফিরি। এরপরে এই পাশে বাংলাদেশের যে ম্যাপটা দেখা যাচ্ছে, এটা আমার রোড ম্যাপ। 64তম দিনে গিয়ে আমি এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছাই, যেখান থেকে মূল অভিযান শুরু হয়। সেই বেস ক্যাম্পের রাতের দৃশ্য এটা। 64তম দিনে 1372 কিলোমিটার পথ পায়ে হেঁটে 3 কিলোমিটার নদী সাঁতরে তারপরে বেস ক্যাম্পে পৌঁছাই। এভারেস্টে কি এত মানুষ মারা যায় কেন? আপনাদের প্রশ্ন জাগে না, কেন মারা যায়? কেন মারা যায়, এই যে প্রশ্নটা, এটা খুব সহজ একটা প্রশ্ন, কিন্তু মৃত্যুটা কেমন সেটা অনেক কঠিন। এই যে আমরা যাচ্ছি, এই যে একটা লেডার দিয়ে যাচ্ছি, এটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ জায়গা। আপনারা দেখছেন এইটা একটা দেয়ালের মতো হয়ে আছে, এটা যে কোনো মুহূর্তে দিকে পড়ে যাবে। এবং প্রতি মুহূর্তে এই রাস্তাটা চেঞ্জ হয়, মানে মুভ করে। এটা হলো খুম্বু আইসফল নামে একটা জায়গা, খুবই ডেডলি। এভারেস্টে গিয়ে যত সংখ্যক মানুষ মারা গেছে এখন অবধি পর্যন্ত, তার মধ্যে সব থেকে বেশি মানুষ মারা গেছে এই জায়গায়। এবং এই জায়গাটা কি শুধুই আমরা মই দিয়ে উপরে উঠে যাই? না, আমরা বরফের ফাটলের ভেতর দিয়ে ঢুকে রাতের বেলা এইভাবে আমাদেরকে যেতে হয়, যেটা আরো ঝুঁকিপূর্ণ। আপনারা কি ডেড বডি দেখতে পাচ্ছেন? একটা ডেড বডি, একটা ডেড বডি এখানে দেখা যাচ্ছে। ঠিক এই ভদ্রলোকের সাথে আমি বেস ক্যাম্পে একসাথে আমরা কফি খেয়েছি, আড্ডা দিয়েছি। আমি এখানে এই ছবিটা তোলার ঠিক 3 দিন আগে এই ভদ্রলোক মারা গেছে, ফিলিপাইনের একজন পর্বত আরোহী। এবং এই যে রাস্তাটা দিয়ে যখন যাচ্ছি, তখন কিন্তু আমরা এই দড়িতে বাঁধা ছিলাম, শুধু এইটার পাশ কাটিয়ে আমাদের যেতে হয়। তো প্রথম মৃত্যু যে বেস এভারেস্টে দেখা। আমি যখন অভিযানের চূড়ার কাছাকাছি চলে যাই, সে সময় প্রচণ্ড ওয়েদার খারাপ, তুষার ঝড় হচ্ছে। সেই সময় আমরা কিছু এখানে বিশ্রামের জন্য অপেক্ষা করেছিলাম, কিন্তু সুযোগ পাইনি আমরা সেখানে বেশি সময় থাকার। অক্সিজেন মাস্ক লাগিয়ে আমরা সেখান থেকে দ্রুত উপরের দিকে চলে যাই। আমরা যখন উপরে আকাশটা ছুঁতে যাই, যে আকাশ ছুঁবো, এই যে আমি ধান ক্ষেত থেকে উঠে এলাম, আমার শৈশব কেটেছে গ্রামে, আমার বাবা কৃষক, আমার মা কৃষক, আমি একজন প্রাউড কৃষক। তো এই যে ধান ক্ষেত থেকে আমি এভারেস্টের চূড়ায় গিয়ে দাঁড়াবো এবং আকাশটা ছুঁয়ে দেখবো, সেই সময় আমার কেমন মনে হতে পারে আপনারা বলতে পারবেন? কেমন মনে হতে পারে? আমি পৃথিবীর রাজা। তো এই যে জায়গাটা দাঁড়ানো, এই জায়গায় দাঁড়ানোর সবাই স্বপ্ন দেখে, তাদের সবার প্রত্যেকটা মানুষের জীবনে এভারেস্ট আছে। প্রত্যেকটা মানুষের প্রতিবন্ধকতা আছে, দেয়াল আছে বাধা, সেগুলো অতিক্রম করতে হয়। আমাকেও সেটা করতে হয়েছে। এই অভিযানটা করতে গিয়ে পৃথিবীর সব থেকে উঁচু জায়গায় গিয়ে দাঁড়িয়ে নিজের দেশের পতাকা তুলে ধরা, লাল সবুজ পতাকা তুলে ধরা, এর থেকে গর্বের, অহংকারের
এবং সাহসের আর কোনো অনুভূতি নেই পৃথিবীতে। যারা পতাকার প্রতিনিধিত্ব করে তারা সেটা বুঝতে পারে, এবং আমি এই জায়গায় দাঁড়িয়ে সেটা বুঝতে পেরেছি যে পৃথিবীর সর্বোচ্চ উচ্চতম যে জায়গাটা আছে সেখানে আমি দাঁড়িয়ে আছি, আমার উপর আর কেউ নেই মেঘ ছাড়া। তো এই যে গর্ব করার জায়গাটা, আমি আমার বাংলাদেশকে এই জায়গায় নিয়ে এসেছি, এবং সমুদ্র সমতল থেকে সারা পৃথিবীতে মাত্র দ্বিতীয় ব্যক্তি হিসেবে এই জায়গায় দাঁড়িয়েছি। তো এর থেকে অহংকারের আর জায়গা কি হতে পারে, এবং সেই অহংকারটা নিয়ে এই গল্প বলতে এসে আমি এখানে দাঁড়িয়েছি। আমি একটা জিনিস বিশ্বাস করি যে আমরা চাইলেই আমাদের প্রতিবন্ধকতা বাধার দেয়াল অতিক্রম করতে পারি, সেটা যেখান থেকে হোক। সবাইকে ফার্স্ট বয় হতে হবে এমন কিছু না, কিন্তু আমি আমার জায়গায় আমি ফার্স্ট হতে চাই, সেই জায়গাটা থাকতে হবে। ইভেন আমি একটা কথা সব সময় বলি, আমি যদি বেঁচে থাকি তাহলে ইতিহাস করার জন্য বেঁচে থাকবো। ধন্যবাদ সবাইকে।